আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশা করি আমার প্রিয় ক্লাস 7 এর শিক্ষার্থীরা সবাই অনেক, অনেক ভালো আছো। আমি আজকে বোধহয় অনেকদিন পরে তোমাদের সঙ্গে ক্লাসে দেখা করছি। আজকে অনেকদিন পরে। আমি মাঝখানে বেশ অনেকদিন বাংলাদেশে ছিলাম না। তো তোমাদের সঙ্গে অনেকদিন আমার দেখা সাক্ষাৎ হবার সুযোগ হয় নাই। আমি সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তারা সবাইও অনেক, অনেক ভালো আছে। আমাদের আজকের ক্লাসটা খুব ছোট একটা ক্লাস। মাত্র শব্দ থেকে কবিতা বেশ ছোট এবং বেশ ইন্টারেস্টিং একটা লেখা হুমায়ুন আজাদের। আরেকটা সুকুমার রায়ের একটা কবিতা আমরা পড়ব 'শ্রাবণে'। ২ টাই খুব সুন্দর। আমরা আ তাসনিম লিখছে যে সাউন্ড আসে না। একটু সবার কাছে জানতে চাই তো সাউন্ড কি আসছে? একটু বলো তো। হ্যাঁ? সাউন্ড আসছে না। এটা একটু লিখো তো আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? গীতিকা দেব তুমি একটু বলো তো। ইহসান, গীতিকা দেব, আহনাফ তাজওয়ার তোমরা একটু বলো তো আমাকে। শাহপরাণ যে আচ্ছা, আচ্ছা স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাক আলহামদুলিল্লাহ। আর আমাকে কিন্তু সবাই একযোগে সালাম দিয়েছো। আমি সবার নাম নিয়ে আলাদা করে বলতে পারছি না। আমি একসাথে সবাইকে বলে দিয়েছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর ভালো থাকাটা না খুব গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে সিজন চেঞ্জ এর টাইম। এখন শীত থেকে আস্তে, আস্তে আমরা একটু আ বসন্ত ভাইব এর দিকে যাচ্ছি। আর এখন চারিদিকে ফ্লু এর জয়কার। মানুষজনের এই টাইমে কিন্তু অনেক ফ্লু হয়। ঠান্ডা, কাশি, জ্বর এগুলো খুব মানে একটা কমন ডিজিজ এই সময়টাতে। তাই কি থাকতে হবে সবার? সচেতন থাকতে হবে, যথেষ্ট পরিমাণ ভিটামিন সি খেতে হবে। আর আমাদের যত রকম বদভ্যাস, যত রকম নিজেকে পরিবর্তন করার বিষয় আছে, নিউ ইয়ারস রেজোলিউশন যদি আ আ এখন কি ঠিক আছে রবিন? নিউ ইয়ারস রেজোলিউশন যদিও কাজ না করে, তবে রমজান মাসটা কিন্তু কাজ করে। তাই রমজান মাসটাতে আমরা নিয়ত করব যে আমাদের যাদের যা অভ্যেস আছে আমরা পরিবর্তন করতে চাই, সেগুলোর দিকে আমরা যাব ইনশাআল্লাহ। সো আমি কোথায় ছিলেন একজন জিজ্ঞেস করেছি। আমি শ্রীলঙ্কাতে ছিলাম। আমি নিজে হালকা ঘোরাঘুরি আর আমার কিছু ব্যক্তিগত কাজও ছিল। সেটার জন্য আমি শ্রীলঙ্কাতে গিয়েছিলাম। সেখানে আমি প্রায় ১২ দিনের মতো ছিলাম। তো মোটামুটি শ্রীলঙ্কার এই মাথা থেকে ওই মাথাতে আমার প্রায় পুরোটাতেই পুরো শ্রীলঙ্কা বলব না। পুরো শ্রীলঙ্কা আসলে ১২ দিনে ঘোরা সম্ভব না। এত সুন্দর দেশ। অন্তত মাসখানেক সময় নিয়ে শ্রীলঙ্কা ঘোরা উচিত। তাহলে কেউ পুরোটা ঘুরতে পারবে। তো এই হলো কথা। এনিওয়ে আমরা এখন আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমি একটু রিকোয়েস্ট করব রবিনকে চ্যাটটা পজ করে দিতে। আর সবাইকে ক্লাসের শুরু করার আগেই আমি রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো বলে নেই। তোমরা ক্লাসটা একদম মনোযোগ দিয়ে করবা। আর ৮-১০ টা অফলাইন ক্লাসের মতো যেভাবে তোমরা কোন স্যারের কাছে পড়ো কিংবা কোন স্কুলে ক্লাস করে থাকো তোমার। দ্বিতীয়ত হচ্ছে ঘুম আসলে দাঁড়িয়ে যাবা। দাঁড়িয়ে ক্লাস করা শুরু করবা। বা দরকার পড়লে চোখে মুখে পানি দিয়ে আসবা। নাম্বার 3 হচ্ছে একটা স্পেসিফিক খাতায় সবকিছু তুমি নোট ডাউন করবা বাংলার। বাংলা ১০ টা খাতার সাথে মিলায় লিখবা না। একটা বাংলা খাতা থাকবে। নাম্বার 4 হচ্ছে তুমি যা গুরুত্বপূর্ণ নোট ডাউন করবা, পরবর্তীতে এই ক্লাস শেষে সেই নোট করা বিষয়গুলোই তুমি আবার গুছিয়ে লিখবা। গুছিয়ে কোথায় লিখবা? সেগুলো তুমি তোমার নোটেই লিখে রাখবা। যাতে তোমার পরীক্ষার আগে এই আজকের ক্লাস নোটটাই হয় সবচেয়ে বড় অ্যাসেট। যাতে অন্য আর কোনো কিছুর প্রয়োজন না পড়ে থাকে। চলো শুরু শুরু করছি আমাদের আজকের ক্লাস। শব্দ থেকে কবিতা আমরা ফার্স্টে পড়বো। তারপরে আমরা পড়বো শ্রাবণে। রবিন এসিটা কততে আছে? ২৪ না এটাকে একটু কাইন্ডলি ২৩ করে দাও বা ২২ করে দাও। এখানে লাইটের কারণে অনেক গরম। হ্যাঁ। আর আমি সবাইকে বলে থাকি যে আমার মানে অনেক বছর ধরে যেহেতু পড়াই আমি বুঝতে পারি তুমি কোথায় আটকাতে পারো, কোথায় তোমার প্রশ্ন থাকতে পারে। এতটুকু বিশ্বাস তুমি রাখতে পারো যে তোমার প্রশ্নটা তুমি আমার লেকচার থেকেই পেয়ে যাবা। এরপরেও যদি না পাও একটু ধৈর্য ধরবা। দেখা যাবে যে আমি তোমার উত্তরটা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই। সো একটু ধৈর্য ধরলে ইনশাআল্লাহ আমরা উত্তর পেয়ে যাব। উত্তর নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আর আমি প্রশ্নোত্তরের সময় দেই তখন তোমরা প্রশ্ন করতে পারবা। বাই দ্য ওয়ে যারা এখনো তোমাদের গ্রুপে জয়েন করো নাই, তোমাদের যে গ্রুপটা আছে যদিও ইটস বিন আ লং গ্রুপে জয়েন হওয়ার কথা ছিল অনেক আগে থেকেই। বছরের অলরেডি ২ মাস শেষ। সো তারা 16780 তে কল করে গ্রুপে জয়েন হয়ে নিবা বা তোমার ক্লাসের নাম্বার বা কোয়ার্টারের নাম্বার লিখে যদি তুমি ফেসবুকে সার্চ করো তোমার গ্রুপটা তুমি পেয়ে যাবা প্রাইভেট গ্রুপ। সেখানে তুমি ডিটেইলস যদি দিয়ে দাও অ্যান্সারে তোমার গ্রুপে তোমাকে মানে নিয়ে নেওয়া হবে। হুমায়ুন আজাদ ১৯৪৭ সালে যিনি জন্মগ্রহণ করেছিলেন, ২০০৪ এ তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ ১৯৪৭ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। আর যেদিন তিনি মৃত্যুবরণ করেন সেই দিনটার কথা আমার মনে আছে। সেদিন আমি বইমেলাতে গিয়েছিলাম এবং তার কিছুক্ষণ পরেই হুমায়ুন আজাদকে কুপিয়ে হত্যা করা হয়। হুমায়ুন আজাদ আ তার কবি, তার কবিতা বা তার লেখা সেগুলো নিয়ে যেমন আমাদের কোনো ডাউট নেই।
বাট তার একটা অত্যন্ত কদর্য বিষয় ছিল তার জীবনে, তিনি চরম ইসলাম বিদ্বেষী একজন মানুষ ছিলেন। নাস্তিক শব্দটা আমি আসলে তার ক্ষেত্রে শুধু পারফেক্ট বলব না। অনেক নাস্তিক আছে। আমার পরিচিত অনেক নাস্তিকও আছে। কিন্তু তিনি শুধু নাস্তিক ছিলেন না, তিনি কট্টর ইসলাম বিদ্বেষী একজন মানুষও তিনি ছিলেন। তো তার সেই মৃত্যুটা হয় ২০০৪ খ্রিস্টাব্দে, যেখানে আসলে তাকে তার অ্যান্টি, যারা তার লেখাটা সহ্য করতে পারতেন না, এমন একটা গ্রুপ অফ পিপল তাকে কুপিয়ে হত্যা করে বইমেলা প্রাঙ্গণে। হুমায়ুন আজাদের যে উপন্যাসগুলো আছে আমরা দেখতে পাচ্ছি ৫৬,০০০ বর্গমাইল, গল্প জাদুকরের মৃত্যু। আমি এই সবকিছু বাদ দিয়ে শুধু যদি তার ২ টা বইয়ের কথা বলি যেগুলো তার অনবদ্য সৃষ্টি বলে আমি মনে করি। একটা হলো 'লাল নীল দীপাবলি' আরেকটা হলো 'কত নদী সরোবর'। এগুলো ২ টাই আসলে বাংলা ভাষা নিয়ে লেখা, বাংলা ভাষার জীবনী নিয়ে লেখা। যে 'কত নদী সরোবর' বাংলা ভাষার জীবনী বা বাংলা ভাষার জীবনী। এগুলো হচ্ছে 'লাল নীল দীপাবলি'। এই ২ টা বই একটা অমর বই। কেউ যদি বাংলা ভাষার ইতিহাস নিয়ে পড়তে চায় তাহলে এই বইগুলো নিয়ে সে জানতে পারে। চলো, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে। কবিতা কাকে বলে? এটা বলা কিন্তু খুব মুশকিল। কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। যেমন আমি যখন বলছি দিনের আলো নিবে গেছে সূর্যি ডুবে, ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে, লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঢং, ঢং। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো ভার। এটা যেমন একটা কবিতা। আবার যখন আমি নজরুলের বিদ্রোহীর কথা বলছি যে, বলবীর চির উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। কিংবা আমি যখন বলছি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতার মতো, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। বা আমি যদি এ যুগের শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার কথাই বলি, যিনি বলছেন, বৃষ্টি পড়ে এখানে ১২ মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, দুয়ারটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো? তো এই কবিতা যে আসলে কি, এটাকে সংজ্ঞায়িত করাটা মুশকিল। কিন্তু আমরা যারা পড়তে পারি, যারা শুনতে পারি, তারা কবিতা কম বেশি সবাই চিনি। হ্যাঁ, কবিতারও কিন্তু চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো, পংক্তি মানে কি? পংক্তি মানে হচ্ছে কবিতার লাইন। খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি, এখানে একটু ফন্টটা ভেঙে গেছে, হ্যাঁ? আরেকটি পংক্তির সমান হয়, সে লেখাগুলোই হচ্ছে কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে মুখে রং-বেরঙের স্বপ্ন এসে জমা হয়, সেটাই কবিতা। যা পড়লে ২-৩ বার পড়লে আর ভোলা যায় না। মনের ভেতর যা নাচতে থাকে, সেটাই কবিতা। এখানে একটা তথ্য আমরা দেখি, যেটা ২-৩ বার পড়লে আর ভোলা যায় না। আচ্ছা, আমরা কি এটা জানি যে যারা কুরআনের হাফেজ, যারা এত বড় কুরআন শরীফটাকে মুখস্থ করে, আমরা কি এটা জানি যে কুরআন শরীফ এটা যে আ পদ্য ছন্দে লেখা, কবিতার মতো লেখা? একটু কাইন্ডলি চ্যাটটা রিজিউম করে দাও তো রবিন। এটা আমরা কে জানি? আমি একটু তোমাদের কাছ থেকে রেসপন্সটা দেখতে চাই। তুমি যেই ধর্মেরই হও না কেন। তুমি ইসলাম ধর্মের হও কিংবা অন্য ধর্মের হও, আমি রিজিউম করে দিলাম। তো তুমি হচ্ছ নিজে, এটা বলো তো আমাকে যে তুমি এটা কি জানতা? যে এই যে ৩০ পারা কুরআন শরীফ মুখস্থ করা, এটা তো অনেক কঠিন। বাট এটা কি জানতা যে আ এটা হচ্ছে আসলে পদ্য ছন্দে লেখা, মানে কবিতার মতো করে লেখা পুরোটা? আমি জানি। চমৎকার, চমৎকার। বেশিরভাগ মানুষই দেখছি জানে। দেবনাথ, বেশিরভাগ মানুষই জানছে। চমৎকার। এখন এই যে আমরা আ এটাকে এত সহজে বলব না। মানে এটাকে সম্ভব করে কিভাবে? সম্ভব করে হচ্ছে এটা পদ্য ছন্দ বলে বা কবিতার মতো বলে। আচ্ছা, একটু চ্যাটটা পজ করে দেই। আমি আ যখন আমি খুব বেশি সময় থিয়েটার করিনি বা সেগুলোতে আমার অনেক অভিজ্ঞতা আছে তা আমি বলব না। নাটকের স্ক্রিপ্ট মুখস্থ করার যে বিষয়টা, সেটা কিন্তু খুবই পেইনফুল একটা বিষয়। মঞ্চ নাটকের জন্য যখন স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়। কারণ স্ক্রিপ্ট তো কবিতা না। সংলাপ, মানে সংলাপগুলো যখন মুখস্থ করতে হয়, এটা খুব কঠিন। খুবই কঠিন কাজ এবং খুবই ধৈর্যের কাজ। কবিতা কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই, তাহলে কিছু না কিছু জিনিস লাগে। যেমন ধরো, উপমা একটি ঘুড়ি বানাতে চায়। ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়, তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, ৩টা লাল বোতাম, ২টো সবুজ কাঁটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও তো আমার একটা জিনিস চাই, না তো আমি কবিতাটা কি দিয়ে বানাবো? সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো শব্দ, রং বেরঙের শব্দ।
যেমন ধরো পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। আমি যখন বললাম যে মাকে আমরা বলতাম তুমি, বাবাকে বলতাম আপনি। এটা একটা কবিতা হুমায়ুন আজাদের 'আমাদের মা'। কিংবা আমি যখন বললাম নদী নিয়ে যে, আমার একটা নদী ছিল জানল না তো কেউ। নদীর জল ছিল না, কূল ছিল না, ছিল শুধু ঢেউ। কিংবা আমি যদি পাখি নিয়েও বলি, কত কবিতা আছে। এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। তো কবি কে হতে পারে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য। যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর, সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও? চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা? বানাতে চাও নুপুরের শব্দের মতো ছড়া? কি বুঝাচ্ছে এগুলো? কেন বলছে ফুলের মতো কবিতা? এটা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছে। কিংবা কেন বলছে যে নুপুরের শব্দের মতো ছড়া? কারণ নুপুরের শব্দ যেমন একটা রিদম বা একটা ছন্দবদ্ধভাবে যায়, তেমনি ছড়াটাও তো তেমন। ছড়াটাও তো আমাদের কাছে ওরকমই লাগে। যখন আমরা বলি, "আমাদের ছোট নদী চলে বাঁকে, বাঁকে" রবীন্দ্রনাথের লেখা। "বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, ২ ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে তার চিকচিক করে বালি কোথা নাই কাদা।" তো এই যে আমরা বলছি, এটার মধ্যে একটা রিদম আছে, একটা ছন্দ আছে। সেই নাচের নুপুরের শব্দের মতো। যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা। খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়। তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু, কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয়। শব্দের শরীর থেকে সুর বেরোয়। কোনো, কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়। কোনো, কোনো শব্দে শোনা যায় হাসির সুর। কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনোটিতে বেহালার সুর, কোনো কোনো শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে। তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। তোমাকে শুনতে হবে কি? শব্দের সুর এবং স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বেরোয়। কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। এটা বলছে কবিরা আসলে কি বলে বা কবিরা কোন ভাষায় কথা বলে। কিন্তু সবসময় তারা কথা বলেন শব্দে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ। তারপর আসে শব্দ দিয়ে যা বলতে যাই তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা? মানে আমরা এতক্ষণ ধরে শব্দ নিয়ে কথা বলছি। যদি আমি শব্দ না জানি, আমার শব্দ ভান্ডার যদি সমৃদ্ধ না হয়, তাহলে আমি ভালো কবিতা লিখব কি করে? যেটা আমরা এখনকার দিনে দেখতে পাই। ভালো কবির অনেক অভাব, ভালো গীতিকারের অনেক অভাব। এর কারণ এখন মানুষের মধ্যে আর পড়ার অভ্যাস নাই। যেমন আমি তোমার বয়সে আমার কথা বলতে পারি। ক্লাস 7 এ আমি যখন ক্যাডেট কলেজে পড়ি, আমি ক্যাডেট কলেজে যাবার ১ বছর আগে ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য হলাম। এই বছর তো ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হয়ে গেল পার্মানেন্টলি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের। তো আমি প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক বৃহস্পতিবার আসতো আমাদের বাসার খুব কাছাকাছি একটা ছোট্ট আ মিনি ভ্যান ভ্রাম্যমাণ লাইব্রেরির। তো সেখান থেকে আমি বই নিতাম এবং আমি ওই একটা সপ্তাহে মনে হতো যে বইটা মানে এটা আসলে মানে ইনাফ না। এই একটা বই, আরো বই দরকার। তো বই পড়ার অভ্যাস যখন থাকে, তখন পড়লে অটোমেটিক্যালি আমার মাথায় অনেক vocabulary চলে আসে। অনেক বাংলা শব্দ আসে। সেটা থেকে আমি আরো ভালো, ভালো বিষয় লিখতে পারি। কিন্তু এখন এটার অভাব আমরা দেখতে পাই। এইজন্য এখনের নতুন দিনের বেশিরভাগ গানের যে কথাগুলা, সেগুলো খুব নিম্নমানের হয়। আর আমরা আসলে ঐরকম কবি খুব একটা দেখতে পাই না এখন আর। এটার কারণ যুগ বদলেছে। এখন মানুষ কবিতা লেখার চেয়ে টিকটক বানাতে বেশি আগ্রহী। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টগবগে রাগের কথা,
বলতে পারি খুব চমৎকার ভালো কথা। কখনো বাজাতে পারি নাচের শব্দ। আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সবসময় মনে রাখতে হবে ওই কথাটা নতুন হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথাটা নতুন হতে হবে। মানে আমি এমন কিছু লিখব যা আগে কেউ কখনো লিখে নাই। যা একবার কেউ বলে গেছে, যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না, সে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। মানে কবিতা লিখতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। স্বপ্ন থাকার বিষয়টা হলো তোমার অনেক কিছু কল্পনা করে লিখতে হবে। যেটা হয়তোবা এই মুহূর্তে বাস্তবে ঘটছে না, কিন্তু তুমি কল্পনা করে লিখছো। যখন রবীন্দ্রনাথ লিখলেন, "বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বাঞ্জে, দিনের আলো নিবে গেল সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে।" মানে ধরো তুমি তোমার জীবনের এমন একটা দিনের কথা স্মরণ করো, মাগরিবের ওয়াক্ত, কিন্তু ওই দিন অলরেডি চারিদিকটা অনেক অন্ধকার হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে মাটির সোদা মাটির গন্ধ বেরোচ্ছে চারিদিকে, এবং চারিদিকটা যেন একটা ঝুম বৃষ্টি নামলো। দেখো এই বৃষ্টিটা তোমার মনের মাঝে গেঁথে গেল, না? তোমার আজীবন মনে থাকলো যে ওটা বৃষ্টির দিন তুমি পেয়েছিলা। এত সুন্দর বৃষ্টি পৃথিবীর আর কোথায় হয়? বাংলাদেশের বৃষ্টি এত সুন্দর। তো এইজন্যে মানে আমি কেন বলছি এই কথাগুলো? এইজন্যে হয় কি? যে আমাদের আসলে জানতে হয় যে কবিতা লিখতে হলে শব্দকে জানতে হয় এবং এই স্বপ্নটা থাকতে হয়। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে, নেচে আসে ছন্দ আর শব্দ। যেকোনো বিষয় নিয়েই তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরের ধান ক্ষেতটা, পোষা বেড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। তো চলো এবার একটা কবিতা লেখা যাক। কবিতাটার নাম দিচ্ছি দোকান। রাস্তার মোড়ের দোকানদারকে তুমি আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান। এসব জিনিস আমরা কিনে খাই। দোকানিকে চকচকে টাকা দিই। তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে, কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে। তো ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো আর ছন্দ এলো। প্রথমে লিখলাম কেমন করে? দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। দেখো, নজরুল যখন ভরা মজলিসে যখন তার সাথের মানুষদেরকে বলছে যে প্রিয়াকে কে কি দিতে চায়, একেকজন একেকজনের মতো বলছে জাগতিক বিষয় নিয়ে। নজরুল বলল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল দিবে। এবং সে যে কল্পনাগুলো করছে, এই কল্পনাগুলো হয়ে গেছে এমন, যে কল্পনাটাকে একদম বাস্তবে দেখা যায় না, কল্পনা করতে পেরেছে বলেই ভাবলাম যে তারা দিয়ে একটা ফুল বানাবো, সেটা দেয়া হবে। তো এই কথাটাই চমক দেয় সবার আগে যে চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। বিক্রির ব্যাপারটা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে, দুলে আসছে। এই ৩ টি পংক্তি পড়ার সাথে, সাথে শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে। এরপর আরো এগিয়ে গিয়ে লিখলাম, বিক্রি করছি চাঁপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। এখানে ছন্দমিল আরো সুন্দর, আরো মধুর। বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ। তবে এখানে স্বপ্ন আরো বেড়েছে। ছবিও আরো রঙিন। চাঁপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নূপুর। এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচ নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথেই গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো চোখে। তো কবিতাটিকে আমি আর লিখতে চাই না, ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। তোমরা এখন ছোট, এই ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে। ছোট বানান সবসময় ওকার, ঠিক আছে? একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে। একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটা কুটো।
এসব আমাকে কবিতা লিখতে বলে। কুটো মানে যে যেটা দিয়ে দেখা যায় চড়ুই হচ্ছে বাসা বানায়। তোমরা এখন ছোট। এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে। যত পারো দেখো, দেখো, দেখো এবং দেখো। বুকের মধ্যে, মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে এ ছবি, রং, সুর তোমাদের খুব উপকার করবে। খুব এখন এই যে মনের মাঝে আ রং জমানো এই বিষয়টা আসলে কি? বা ছবি জমানো। আমার ১ম সমুদ্রের স্মৃতিটা আমার এখনো জীবনে আছে। আমি ক্লাস 5 এ থাকতে ১ম কক্সেসবাজারে গিয়েছিলাম। সমুদ্র ১ম দেখি আরো অনেক আগে। আমি ক্লাস 1 এ বা 2 তে থাকতে আমি গিয়েছিলাম পতেঙ্গাতে। ওটা আমার জীবনের ১ম সমুদ্র দর্শন। সেই স্মৃতিটা আমার কাছে আবছা। কিন্তু ক্লাস 5 এর যে স্মৃতিটা, সেটা এখনো আমার অম্লান হয়ে আছে। যে আমার এখনো মনে পড়ে। যে আমি নামলাম কক্সেসবাজারে, আমি গেলাম, সোহাগ বাস দিয়ে গিয়েছিলাম এবং আমরা ইনভাইটেড ছিলাম একটা আ যেকোনো একটা প্রোগ্রামে আমার বাবার একটা 5 স্টার হোটেলে ওখানকার। এবং আমার সেই স্মৃতিগুলো এখনো যেন চোখের সামনে ভাসে। আর আমার সেই স্মৃতিগুলো আমাকে যদি এখনো স্মরণ করতে বলা হয়, সেটা নিয়ে কিছু লিখতে বলা হয়, আমি এখনো সেটা লিখতে পারব। তো এই যে আমরা যখন একটা স্মৃতিকে আমাদের ভেতরে ধারণ করছি বা লিখছি, যেমন ধরো আমি আমার জীবনের আরেকটা ছবির কথা বলতে পারি। গত ২০২৩ সালের শেষের দিকে আমি আ হিমাচল প্রদেশে গিয়েছিলাম ভারতের। তো আমি আমার জীবনের ফার্স্ট স্নোফল দেখি সেখানে। সেটা ছিল মানালিতে। তো আমার দেশে তো আসলে স্নোফল হয় না, তুষারপাত হয় না। তো এই যে স্মৃতিটা, এটা আমার স্মৃতিতে চির অম্লান হয়ে আছে। শ্রীলঙ্কাতে আমি কোস্টাল রেলওয়ে দেখলাম। আমি আমার জীবনে দেখি নাই কোস্টাল রেলওয়ে। মানে হচ্ছে ধরো এতটাই সমুদ্রের পাশে, এতটাই সমুদ্রের তীরবর্তী যে মনে হয় যে অনেক ঢেউ আসলে বুঝি ঢেউটা এসে আছড়ে ট্রেনের মধ্যেও পড়বে। আমি আমার জীবনে যখন ১ম ক্যানিয়ন দেখি, গিরিখাত, আমি ১ম গিরিখাত দেখেছিলাম মেঘালয়ে। তো আমার এখনো স্মৃতিতে সেটা অম্লান হয়ে আছে। তো এই বিষয়গুলো যে শুধু আসলে প্রাকৃতিক কোনো কিছুই দেখতে হবে, এমন কোনো কথা নাই। আজকে যারা জুলাই আন্দোলন দেখেছে, স্বৈরাচার পতন আন্দোলন দেখেছে, তারা ওই সময়ের এমন অনেক কিছু দেখেছে, যেইটাকে নিয়ে তারা কিন্তু নানা রকম কবিতা লিখতে পারছে বা গান লিখতে পারছে। আচ্ছা, এখন একটা কথা তিনি বলছেন যে, "ছোট বয়সে কি কবিতা লেখা উচিত?" ছোট বয়সে যদি আসলে কবিতা পড়া। পড়া, পড়া, পড়া এবং পড়া। চারদিকের ছবি দেখা, দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপরে একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে। বলবে, "আমাদের তুমি কবিতায় রূপ দাও।" কি বলবে? "আমাদের তুমি কবিতায় রূপ দাও।" তুমি হয়তো একা, একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস যার নাম কবিতা। এখন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি, আমি কিছু প্রশ্নোত্তর তোমাদেরকে দিব। তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমরা কি ঠিকঠাক বুঝতে পারলা কিনা ক্লাসটা বা কেমন লাগলো? আচ্ছা আমাকে একটু বলো তো, তোমরা কে জেমসের এই গানটা শুনেছ? যে আমি তারায়, তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তোমার। এটা কে শুনেছ আমি জানি না। হ্যাঁ? আমাকে বলো তো। ক্লাসটা কেমন লাগলো এটাও বলো এবং আমাকে এটাও বলো যে এই গানটা কে শুনেছ? আমি তারায়, তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তোমার। শুনো নাই। আচ্ছা। সুন্দরী তমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। এখন আমি কোন ক্যাডেট কলেজে পড়েছি? আমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তাম। এই যে গানটা, এই গানটা মূলত শামসুর রহমানের উত্তর কবিতা থেকে নেওয়া। লেখা দেখেও আমার কাছে ১ম এই সন্দেহ জেগেছিল। আমি যে রেডিওতে কাজ করতাম, এফএম রেডিও স্টেশনে ছিলাম রেডিও ঢোল 94.0 এফএম। সো তখন আমি ১ম জানতে পারি যে গানটা আসলে যেহেতু তখন অনেক গান নিয়ে স্টাডি করতে হতো। এই গানটা মূলত শামসুর রহমানের উত্তর কবিতা থেকে নেওয়া। যে এত সুন্দর কিভাবে কেউ লিখল? ক্যামেলিয়া হাতেই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই। ফুল থাকবে নীরব। আমি তারায়, তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তোমার। এখন এই যে বলল কথাটা, মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে এ তো খুবই স্বাভাবিক কিছু কথাবার্তা। ওটাও স্বাভাবিক কথাবার্তা না। চাইলেই এত সহজে লিখে ফেলা যায় না। চাইলে এত সহজে লিখে ফেলা যায় না। পংক্তি মানে হচ্ছে কবিতার লাইন। এই হচ্ছে কথা। আচ্ছা, আমি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আ আমি আ একটা ইয়ে করি, আ একটা হচ্ছে আমি এখন একটু কিছু প্রশ্নোত্তরে যাবো। রবিন একটু কাইন্ডলি চ্যাটটা একটু পজ করে দিও তো।
আর একটু কাইন্ডলি বিশ্বম্বর ভাইকে বললো যে আমাকে একটু চা দিয়ে যেতে, হ্যাঁ, রং চা, খুবই অল্প চিনি দিয়ে। উপমা মানে তো তুলনা, এটা আমরা বুঝি। নূপুর মানে পায়ে পরার অলংকার, এগুলো আমরা বুঝি। চমকপ্রদ মানে হচ্ছে যেটা আমাদেরকে একদম অবাক করে দেয়, সেটাকে আমরা চমকপ্রদ বলি। কাঁঠাল চা পাখি, এটা আসলে একটা ফুল, যেই ফুলটা হচ্ছে পাকা কাঁঠালের মতো গন্ধওয়ালা ফুলটা, বা গন্ধযুক্ত। এবারে আমরা কিছু, আমি তোমাদেরকে কিছু পোল দিব, দাঁড়াও, তার আগে একটু পাঠ পরিচিতিটার প্রয়োজন নাই, তোমরা নিজেরা পড়া নিও। এখন আমি তোমাদেরকে উত্তর দিচ্ছি, আমি এখন কিছু একটা রিজুম করো না, আমি বলতেছি। সেটা হলো তোমরা কিভাবে অ্যান্সার করবা। একের ক অথবা ওয়ানের এ, এভাবে অ্যান্সার করবা। মানে প্রথমে তুমি তোমার প্রশ্নের নাম্বারটা লিখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি প্রথমে তুমি তোমার প্রশ্নের নাম্বারটা লিখবা, তারপরে হচ্ছে তুমি তোমার এই অপশনের মানে উত্তরের ইয়েটা লিখবা। সো এই তো, তাহলে হচ্ছে আমরা শুরু করি। রবিন, হ্যাঁ, দিয়ে দাও, রিজুম করে দাও, স্টার্ট করো। হ্যাঁ, তোমরা স্টার্ট করো, অ্যান্সার করো, স্টার্ট করো। একটু ফাস্ট অ্যান্সার করো, হ্যাঁ, আমরা একটার জন্য 30 সেকেন্ডের বেশি সময় দিতে পারছি না। সি বলছে বেশিরভাগ, ডি বলছে, এ বললো, বিও বললো। ওয়াও, ওয়াও। আচ্ছা, এটা হচ্ছে আদান প্রদান। এই প্রশ্নটা অনেকের কাছে একটু কনফিউজিং লাগতে পারে যে শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে। এই বাক্যে বেচা কেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বেচা কেনা দিয়ে আসলে কখনোই বিনিময় বোঝানো হচ্ছে না, বা ক্রয় বিক্রয়ের কোনো কথাও আসে নাই। এই শব্দ একটু সাটল, এই প্রশ্নটা মানে একটু বুঝে শুনে অ্যান্সার করতে হয়। এখানে আসলে বেচা কেনা বলতে বুঝিয়েছে আদান প্রদান। অ্যান্সার করে এটা। আমরা কম বেশি কবিতা চিনি। আমরা কম বেশি কবিতা চিনি, এটা কি বলছে সবাই? দুই একটা বলছে সি। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। হ্যাঁ, দুইয়ের অ্যান্সার হলো সি, যারা পড়তে পারি। কবিতার লেখা পড়লে মন কেমন করে ওঠে? গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার অংশবিশেষ। যে কবিতাটা লেখা হয়েছে আমাদের বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহে বসে। রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্ব, যেখানে রবীন্দ্রনাথ, এবং ওই পর্বে উনি নোবেল পায়। রবীন্দ্রনাথ যখন তার যেই ফিলোসফিক্যাল ডেপথ, তখন জন্ম, মৃত্যু, কোথা থেকে আসলাম, কোথায় যাব, এবং জীবনের অনেক গভীর বোধ, এগুলো তখন আমরা ওখানে পাই, তার ফিলোসফিতে পাই। নেচে ওঠে, এটা সবাই প্রায় ঠিক অ্যান্সার করেছে। কবিরা কিসের মতো স্বপ্ন দেখেন? এটা আসলে এত সহজ, কেউ যদি অ্যান্সার করে সুরকির মতো বা বালুর মতো, নির্ঘাত বুঝতে হবে সে কোনো রাজমিস্ত্রির পাল্লায় পড়ছে। রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন কলকাতাতেই, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। যিনি জন্মগ্রহণ করেছিলেন যেখানে, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। সো এটা কোথায়? এটা হচ্ছে চাঁদের মতো। ওই তো বললাম, এটাতে যদি কেউ না পারে তাহলে আমার এই পড়ানোই বৃথা আজকে। হ্যাঁ, মুশকিল শব্দের অর্থ কি? কষ্ট করা। আচ্ছা, সো আমি এখন কবিতাটাতে চলে যাব, শ্রাবণে। যে শ্রাবণে কবিতাটা কার? এটা সুকুমার রায়ের একটা কবিতা। তো আমরা এখন শেষ করি। হুম, হুম, ঠিক আছে, আমরা একটু চ্যাটটা পজ করে দিই। সুকুমার রায়কে নিয়ে আমরা অনেকেই জানি না এই পরিচয়টা জানি কিনা। সুকুমার রায় ছিলেন উপেন্দ্র কিশোর রায়ের সন্তান। উপেন্দ্র কিশোর রায় কিন্তু আমাদের বাংলা সাহিত্যের খুব
প্রথিতযশা একজন মানুষ। সুকুমার রায়ের ছেলে হচ্ছেন সত্যজিৎ রায়। বাংলা যদি একটা ভুল ধারণা আছে যে পথের পাঁচালী অস্কার-প্রাপ্ত মুভি, না, কোনো বাংলা সিনেমাই কখনো অস্কার পায় নাই। আর্লি 90s এর দিকে ওটা একটা অনারারি অ্যাওয়ার্ড দেওয়া হয় সত্যজিৎ রায়কে। কিন্তু সেটা আসলে ডিরেক্ট বলা যায় না যে পথের পাঁচালী অস্কার পেয়েছে। সো সুকুমার রায়ের সন্তান হচ্ছে সত্যজিৎ রায়। তো ওরা পুরো পরিবারটাই, এই উপেন্দ্র কিশোর, দেন সুকুমার, দেন সত্যজিৎ, এটা আসলে অন্যরকম। মানে তাদের ট্যালেন্টের লেভেল। শিশু কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটা প্রিয় নাম। তার আদি পৈতৃক নিবাস আমাদের এই ময়মনসিংহ জেলায়। বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রধানত রসের কবিতা, হাসির গল্প, নাটক ইত্যাদি শিশুতোষ রচনার জন্য। আমরা তার কিছু অতুলনীয় রচনা দেখতে পাই, যেমন আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, এগুলো। তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন। আর যেটা বললাম, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও খ্যাতিমান সাহিত্যিক সত্যজিৎ রায় হচ্ছে তার ছেলে। সুকুমার রায়ের জন্ম কলকাতায়, আর মৃত্যুও সেখানটাতেই। এবার আমরা সরাসরি কবিতাতে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আমরা সরাসরি এবারে কবিতায় চলে যাই। হ্যাঁ, জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত। নামতা আমরা ছোটবেলায় পড়েছি সবাই, তাই না? ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬ পড়েছি আমরা। ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০ পড়েছি আমরা নামতা। ধারাপাত। আমরা দেখেছি যে নামতা যেমন একটা এরকম একটা রিদম মেনে আগায়। যখন বৃষ্টি পড়ে, বৃষ্টিও কিন্তু মনে হয় যে একটা ছন্দে ঝমঝম করে পড়ছে। সেটা টিনের চালে হলে তো সেটা খুবই স্পষ্ট শোনা যায়। সেটা যদি টিনের চালে না হয়ে একটা স্বাভাবিক নরমাল কোথাও হয়, তারপরেও কিন্তু সেটা শোনা যায়। জল ঝরে সারাদিন সারারাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখ ঢাকা, ধোঁয়া মাখা চারিধার, পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বারিধার। আকাশের মুখ ঢাকা। আকাশের মুখ ঢাকা কিভাবে? কালো মেঘ। কারণ কালো মেঘে ছেয়ে গেছে চারিদিকটা, ছেয়ে গেছে প্রকৃতি। যেহেতু কালো মেঘে ছেয়ে গেছে, তাই আকাশের মুখটা আজ ঢাকা। ধোঁয়া মাখা চারিধার। চারিদিক যেন আজ ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। কিভাবে ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে চারিদিক? তার কারণ এই যে চারিদিক ধোঁয়াচ্ছন্ন থাকার কারণ কিভাবে? সেটা হলো ধোঁয়ায় ভরে গেছে চারিদিকটা। কারণ এই মেঘটাই তো একটা ধোঁয়ার মতো। মেঘ কালো, আধার কালো, তাই তো? এবং আমাদের এত কিছু আছে মেঘ নিয়ে আমাদের এই বাংলায়, বাংলা ভাষায়। কারণ আমাদের এখানকার বৃষ্টি, এত সুন্দর বৃষ্টি পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নেই। বাংলার যে বৃষ্টি, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে বৃষ্টি, এটা অসম্ভব সুন্দর এই বৃষ্টি। এই বৃষ্টির সাথে আসলে কোনো কিছুর তুলনাই হয় না। আমার একটা উর্দু শায়েরের কথা মনে পড়ে যায়, যেখানে লাইনটা ছিল এমন যে, "বৃষ্টি তুমি এমনভাবে বর্ষিও না যেন সে আসতে না পারে। যখন সে আসবে তুমি এমনভাবে বর্ষিও যেন সে যেতে না পারে।" আরো বৃষ্টি নিয়ে তো আসলে লেখার অভাব নাই। যদিও এটা বাংলা লেখা না, এটা আমি একটা উর্দু লেখার অনুবাদ বললাম। আর বাংলায় তো বৃষ্টি নিয়ে লেখার কোনো শেষ নাই। এটা কত কবিতা, কত গান, এটা শেষ নাই। পৃথিবীর ছাদ পিটে। ছাদপিট কি? ছাদপিট বলতে আসলে ছাদ বলতে এখানে ছাদকেই বোঝানো হয়েছে। এটা একটু এখানে ধ্বনিটা বিপর্যয় হয়েছে আরকি। পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বারিধার। মানে পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর গায়ে এভাবে বারিধার বৃষ্টি পড়ছে তো পড়ছেই, ঝমাঝম, ঝমাঝম পড়ছে। স্নান করে গাছপালা, প্রাণ খোলা বরষায়, নদী-নালা ঘোলা জল, ভরে উঠে ভরসায়। স্নান করে গাছপালা। মানে সব যেন গোসল করে, স্নান করে, প্রাণ খোলা বরষায়। আমার কাছে একটা স্মৃতি মনে পড়ে গেল এই লাইনটা দেখে। আমার নানা বাসাটা ঢাকাতেই। প্রায় ৫০ বছর প্লাস বাড়িটার বয়স। খুব পুরনো একটা বাড়ি, যেটা আমার নানা ভাই বাড়িটা করেছিলেন। তো সেই বাড়িটার সামনে বিশাল বড় জায়গা রাখা। আগেকার দিনে বাড়িগুলো যেভাবে বানানো হতো, এখন তো মানুষ ১ ইঞ্চিও ছাড়ে না। ঢাকা কেন, বাংলাদেশের কোথাও ছাড়ে না জায়গা। তো ওখানে একটা নিম গাছ ছিল, ওখানে জাম গাছ ছিল, আম গাছ ছিল, নারিকেল গাছও ছিল। যখন ধুলো জমতো, এরপরে যখন বৃষ্টি হতো, ধুলোর সময় মনে হতো গাছগুলো কি ময়লা,
বৃষ্টি হওয়ার পরে মনে তো গাছগুলো একদম ফ্রেশ, ওদেরকে যেন কেউ গোসল করিয়েছে। তো এই লাইনটা দেখে আমার কাছে সেটাই মনে পড়ছে। স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায়, নদীনালা ঘোলা জল ভরে উঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের। এখানে বোঝানো হচ্ছে যে এই শ্রাবণের বা বর্ষার যে উৎসব, যে উন্মত্ততা, এটা যেন একটা অন্যরকম উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের। এবং এই যে বর্ষা বাদলা বৃষ্টি, এর যেন কোনো শেষ নাই, এ যেন চলছে তো চলছে, চলছে তো চলছে। জলে জলে জলময় দশ দিক টলমল, অবিরাম একই গান, ঢালো জল ঢালো জল। জলে জলে জলময় দশ দিক টলমল। এখানে বোঝানো হচ্ছে জলে জলে জলময় মানে চারিদিক একদম পানিতে থই থই করছে। ঠিক আছে? আচ্ছা, একদম যেন থই থই করছে চারিদিক, থই থই করছে পানিতে। দশ দিক মানে দশ দিক মানে হচ্ছে সব দিক, চারিদিক টলমল করছে পানিতে। অবিরাম একই গান, একই গান বলতে বৃষ্টির সাউন্ডটাকে গান হিসেবে বলা হচ্ছে। এবং সেই গানটা কি? ঢালো জল ঢালো জল, মানে বৃষ্টি তো পড়ছেই পড়ছেই, এটাকেই বলছে। ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের। জর্জর মানে কি? জর্জর মানে হচ্ছে যে অনেক দুর্বল, বা যে অনেক আহ মানে বলতে পারো যে রুগ্ন বলা যেতে পারে, বা অনেক উইক এমন বলা যেতে পারে। ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের। গ্রীষ্মের এমন যত তাপ আছে সব যেন একদম ধুয়ে যাচ্ছে। ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। এবং রৌদ্রের যে স্মৃতি ছিল বিশ্বের কাছে, সেটাও যেন ধুয়ে যায়। কারণ যখন বৃষ্টি নামে তখন এমন ভাবেই সে ঝুম বৃষ্টি নামে, দেখা যায় পানিতে সবকিছু প্লাবিত করে সবকিছু ধুয়ে মুছে শুধু বৃষ্টির শব্দই শুনতে পাচ্ছি আমরা। তাই এই পৃথিবীতে যে রৌদ্র একসময় ছিল, সেটা যেন আমরা রীতিমতো ভুলেই যাই। ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নিঝঝুম ধুক ধুক। শুধু যেন বাজে কোথা নিঝঝুম ধুক ধুক। ধরণীর আশা ভয়, ধরণীর সুখ দুঃখ। আচ্ছা, আমরা একটু দেখি এই লাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। শুধু যেন মনে হয় এত সবকিছুর পরেও কোথায় যেন একটু নিঝুম একটা ধুক ধুক আমরা পাচ্ছি। এবং এর মধ্য দিয়েই ধরণীর বা পৃথিবীর যত আশা ভরসা আছে, যত ভয় আছে, যত সুখ আছে, যত দুঃখ আছে, তার সব যেন সেখানটাতে মিলিয়ে গেছে। নিঝুম মানে নিঝুম বা নীরব এমন। জর্জর মানে কি? যে কাতর, আমি তো বললাম একটু আগে। শ্রাবণী কবিতাটা সুকুমার রায়ের খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত। গ্রীষ্মের দাবদাহে মানে অনেক গরমে জর্জরিত প্রকৃতি অবিরাম মানে অবিরাম মানে যেটা চলছে তো চলছেই, বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে। কবিতায় সে ছবি আঁকা হয়েছে। বর্ষার জলে গাছপালা নদীনালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয়। প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে। গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে। এভাবেই ঋতুর পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল ঘটে। যেভাবে ঋতুর পালাবদল হয়, একইভাবে মানব মনের বা সুখ দুঃখেরও তো পালাবদল হয়। ধরো, আমরা যদি ভাবি যে এখন আমি দেশ থেকে চলে গেলেই আমার জীবনে সব সুখ, এটা তো সম্ভব না। যেটা চির সুখ বা চির অশান্তি, এটা আসলে পৃথিবীতে সম্ভব না। চির সুখ শুধু জান্নাতেই পাওয়া সম্ভব, চির অশান্তি শুধু জাহান্নামেই পাওয়া সম্ভব। পৃথিবীতে কি হয়? সুখ দুঃখের পালাবদল ঘটে। এই সুখ তো এই দুঃখ, এই সুখ তো এই দুঃখ, এটাই চলতে থাকবে তোমার মৃত্যু পর্যন্ত। এখন অ্যান্সার করো, চ্যাটটা ওপেন করে দাও। সো তোমরা এখন অ্যান্সার করো একইভাবে। অ্যান্সার করো, অ্যান্সার করো। বেশিরভাগই অ্যান্সার করছে একের সি। শ্রাবণী কবিতায় প্রাণ খোলা বর্ষায় স্নান করে কে? গাছপালা। আমি একটু আগে এটা আমি একটা উদাহরণ দিচ্ছিলাম।
শ্রাবণী কবিতায় উন্মাদ শ্রাবণের সঙ্গে কোনটির সম্পর্ক রয়েছে? উন্মাদ শ্রাবণের সঙ্গে কোনটির সম্পর্ক রয়েছে? শ্রাবণী কবিতায় উন্মাদ শ্রাবণের সঙ্গে কোনটির সম্পর্ক রয়েছে? বর্ষার প্লাবনের সম্পর্ক রয়েছে। উন্মাদ শ্রাবণের সঙ্গে সম্পর্ক রয়েছে কার? ২ এর এ। তোমরা বেশিরভাগ অ্যান্সার করেছো বর্ষার প্লাবনের। এটা হচ্ছে সরাসরি কবিতার লাইন। তোমাদেরকে একটা জিনিস বলে দিব, এটা অলওয়েজ প্র্যাকটিস করবা। কবিতা পুরোপুরি মুখস্থ করবা। যদি কবিতা পুরোপুরি মুখস্থ করার চর্চা না থাকে, ক্লাস 9, 10, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট কোনটাই তুমি পুরোপুরি ভালোমতো পার করতে পারবা না। আর একটু ওকে আমরা একটু উপরে যাই তো, মুহতাসিম ফুয়াদ। হ্যাঁ, একটু উপরে যাও। মুহতাসিম ফুয়াদ, তোমাকে ক্লাস থেকে আপাতত ব্লক করছি। ক্লাস থেকে ব্লক করে ওকে। তুমি আপাতত চ্যাটে লিখতে পারবা না। কারণ স্প্যাম করতে নিষেধ করি। তুমি এ, বি, সি, ডি, এটাই তুমি লিখছো 40-50 বার করে। এটার কোনো প্রয়োজন নাই। লিখো এটা। প্রকৃতিতে কখন প্রাণের সঞ্চার ঘটে? কোন মাসে? না, যেটা অ্যান্সার করছো ফারহান, এইভাবে এক জিনিস ১০০ বার দেওয়ার দরকার নাই। যেটা অ্যান্সার করছো সামনে হচ্ছে ওই নাম্বারটা লিখবা। এটা তুমি কোন প্রশ্নের উত্তর দিচ্ছ? হুম। প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে বর্ষায়। শ্রাবণে কবিতা যেটা নিয়ে পড়ছি, ওই বিষয়ে প্রাণের সঞ্চার ঘটে। পরের অ্যান্সার করো। ঘনঘোর উন্মাদ শ্রাবণের কি? প্রশ্ন কেমন হবে? প্রশ্ন এই ধরনেরই হবে, অবজেক্টিভ আর সৃজনশীল আসবে। তোমরা কিন্তু শিখো অ্যাপের ফিচার গুলো প্র্যাকটিস করবা। শিখো অ্যাপে কিন্তু তোমাদের এক্সাম থেকে শুরু করে নানা কিছু আছে। সো শিখো কি, তোমরা কিন্তু এটা ভাববা যে তোমরা শিখোতে আছো, আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের সবচেয়ে আধুনিক যেই টেকনোলজি সার্ভিসটা আমরা দেবার চেষ্টা করি। আমি জানি এর মধ্যেও আমাদের সীমাবদ্ধতা আছে, তাও চেষ্টা করি বাংলাদেশের অন্য যে কোনো প্ল্যাটফর্মের চেয়ে সবচেয়ে ভালো সার্ভিসটা দিতে। কারণ এটা কিন্তু র‍্যান্ডম জাস্ট ফেসবুক লাইভ বা ইউটিউব ক্লাস না। এখানে কিন্তু যেই ফিচার গুলো তুমি পাও অ্যাপের মধ্যে, এটা কিন্তু আর কোথাও নাই। ঘনঘোর উন্মাদ শ্রাবণের উৎসব। ঘনঘোর উন্মাদ শ্রাবণের কি উৎসব? আমি একটু আবার নিজে রিচেক করে নিই তো। এটা কি ঘনঘোর উন্মাদ শ্রাবণের উৎসব? আমাদের কি লাইনটা ছিল না সরাসরি? এই যে উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, এক্স্যাক্টলি এটা আমাদের লাইনই ছিল। সো অনেকে যেহেতু ভুল অ্যান্সার দিচ্ছ, তাই অনেকের ভুল অ্যান্সারের কারণে আমি কনফিউজড হয়েছিলাম। যা হোক, এটা হচ্ছে উৎসব। হ্যাঁ, কবিতায় কার স্নানের কথা বলা হয়েছে? ধান গাছ, প্রকৃতি, মানুষ নাকি নদী? প্রসেস অফ এলিমিনেশন, এটার কথা আমি তোমাদেরকে বলি। প্রসেস অফ এলিমিনেশন কি? সেটা হলো ভুল উত্তরকে বাদ দিতে থাকা। কার স্নানের কথা বলা হয়েছে? মানুষের স্নানের কথা কোথাও বলা হয়নি, এই অপশনটা বাদ। তারপরে নদীর স্নানের কথাও কোথাও বলা হয়নি, এই অপশনটাও বাদ। তাহলে আমার প্রকৃতির স্নানের কথাও কোথাও বলা হয়নি। আমার উত্তর থাকেই একটা। তাহলে সেটাই হচ্ছে আমার শুদ্ধ উত্তর। মানে যখন তুমি ৪টা অবজেক্টিভের মধ্যে তুমি শুদ্ধ উত্তরটা জানো না, কিন্তু তুমি ৩টা ভুল উত্তর বের করতে পারবা, এতটুকু কনফিডেন্স আছে, তখন কি হয়? তখন আল্টিমেটলি তুমি শুদ্ধটাই উত্তর করো। কারণ তুমি, ঠিক আছে, তুমি ঠিক উত্তরটা লিখতে পারো না, এবার তুমি তো ভুল উত্তর তো তুমি বের করতে পারছো। তাইলেই তো হয়ে গেল। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা জানিয়ে শিখবো জিতবো গ্রুপে এবং ব্যাক টু স্কুলে তোমরা একটা পোস্ট করে দিও। তোমাদের মনে এখন কোনো প্রশ্ন থাকলে করো। আর যদি পরেও কোনো প্রশ্ন জাগে, তোমাদের গ্রুপে যদি প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি সেটার উত্তর দিয়ে দিব। আর উত্তর যদি তোমরা না পাও, তারপরে হচ্ছে আমাকে ট্যাগ দিয়ে দিও। হুম, বলো। হোমওয়ার্ক আলাদা করে আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকছে না। আজকের ক্লাসটা খুব ছোট এবং আজকের ক্লাসটা তোমরা যতটুকু পড়েছো আমি জানি তোমরা খুব সুন্দর মতো সেটা বুঝেছো। রোজার ক্লাস টাইমটা তোমরা জেনে যাবা, চিন্তা নেই। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। উন্মাদ মানে হচ্ছে যে একদম পাগল হয়ে আছে। এমন হোমওয়ার্ক দিচ্ছি না এটাতে। হুম।
ধান গাছের কথা আলাদা করে বলা হয়নি। কিন্তু যেহেতু গাছের কথা বলা হয়েছে, ওইভাবে আমরা ধান গাছের কথা বলতে পারি। থ্যাংক ইউ তাসিন যে আমার কণ্ঠ তোমার ভালো লেগেছে। প্রশ্ন করতে হলে তুমি করতে পারবা। আ তোমাদের গ্রুপ আছে। তুমি যদি গ্রুপ একটু উপরে উঠি তো ওকে একটু ক্লাস থেকে ব্লক করি আমরা। হ্যাঁ। প্রশ্ন যদি করতে হয় তোমাদের গ্রুপে তোমরা হচ্ছে এই হ্যাঁ, 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 ওকে একটু ক্লাস থেকে বের করে দেন। সায়েদ সাদিক ও অনেক বেশি স্মার্ট। সো প্রশ্ন করতে হলে তোমাদের এই যে ক্লাসের নাম লিখে আর কোয়ার্টারের নাম লিখে সার্চ করলেই ফেসবুকে ইনশাআল্লাহ তুমি তোমার গ্রুপের নামটা পেয়ে যাবা। ওটাতে তুমি এড হবা। অবিরাম মানে যেটা চলছে তো চলছে। এরকম। হুম। ক্যান আই হ্যাভ মাই রিপ্লাই? আহমদ সাদাত তোমার প্রশ্নটা আবার করো। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। পিটে মানে কি এখানে কোথায় আছে? আমি ক্যাডেট কলেজে পড়েছি ২০১৪ থেকে ২০০০ সরি ২০০৮ থেকে ২০১৪ এই সময়। একটু উপরে উঠি তো। এই যে অনেক বড় আচ্ছা হ্যাঁ, ব্লক করো এদেরকে। জাস্ট ডোন্ট ওয়েস্ট টাইম। হুম। স্নান মানে গোসল করা। আমার ক্যাডেট নম্বর ওহ মাই গড! আমার ক্যাডেট নম্বর ১৪৯৩। তিতাস হাউসে ছিলাম। সংক্ষেপিত মানে এটা ছোট করে দেওয়া হয়েছে। এটা পুরোটা দেওয়া হয়নি। স্যার গ্রুপ কোথায়? ওই যে বললাম ফেসবুকে পাবা, নয়তো 16780 তে কল দিলেও তোমাদেরকে এড করায় নিবে। ম্লান মানে হচ্ছে যেটা মলিন হয়ে আছে। ধারাপাত মানে তো বললাম আমি ওই সময় যে নামটা যেমন একটা ছন্দে আমরা পড়ি, তেমনি এই বৃষ্টির ছন্দটাও যেন এমন। ধান গাছটা কি? ধান গাছটা হচ্ছে আসলে এখানে ডিরেক্ট ধান গাছের কথা বলা হয়নি কিন্তু বলা হয়েছে। জর্জর মানে যে হচ্ছে ধরো কাতর এমন। আমার ওইভাবে আলাদা YouTube চ্যানেল নাই। আব্দুল্লাহ আল মেহেদী লিখে সার্চ করলে কিছু ভিডিও আসে। আমি একসময় নিয়মিত দিতাম। এখন খুব একটা দেওয়া হয় না। হয়তো সামনে আবার ইনশাআল্লাহ দিব। হুম। ভরসায় মানে এটার আশায়। এমন। ঠিক আছে। ঘনঘোর মানে অনেক ঘন এমন আরকি। আচ্ছা। সো আমরা আর কোনো আ বাণিজ্য মানে ব্যবসা বা বিজনেস। আমরা আর কোনো ভ্যালিড প্রশ্ন দেখতে পাচ্ছি না। সো আমরা এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। যদি তোমাদের মনে এর পরেও কোনো প্রশ্ন থাকে, তোমরা তোমাদের গ্রুপে করবা। আর আজকের ক্লাসটা ভালো লেগেছে বলে আমি বিশ্বাস করি। আজকের ক্লাসটার ফিডব্যাক তোমরা ব্যাক টু স্কুল গ্রুপ এবং শিখবো জিতবো গ্রুপে দিয়ে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।